আচ্ছা, আজকে আমাদের প্রেজেন্টেশন টপিক ছিল হাইপারটেনশন, তাই না? জি স্যার, আজকে সেশনটা ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন এর উপরে স্যার। ওকে, তো আমি এবং কার্ডিওলজিস্ট, আমি আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো এটা বেসিক্যালি হাইপারটেনশন এমন একটা টপিক যে আমরা যারা দৈনন্দিন প্র্যাকটিসে, চেম্বার প্র্যাকটিসে কিংবা হসপিটাল এডমিশনে আমরা অনেক পেশেন্ট ডিল করতে হয়। যে চেম্বারে অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যে হাইপারটেনশন রিলেটেড প্রবলেম নিয়ে। তো এইটা আসলে এই হাইপারটেনশন ম্যানেজমেন্টের যে টিপস এবং টেকনিক্স গুলা আয়ত্ত করা, এটা আমি বলবো যে এটা আর্ট। এটা যতটা না সায়েন্স, তার চেয়ে বেশি আমি এটাকে বলবো আর্ট। কারণ হচ্ছে যে ধরেন আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে অনেক ড্রাগস এর নাম জানি। আমাকে যদি বলতে বলা হয় যে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশনস এর নাম বলেন, তাহলে আমি দেখা যাবে যে ইনহিবিটর অনেকগুলো নাম বলতে পারবো, রেমিপ্রিল, এনারেপ্রিল, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, অনেকগুলো এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের নাম বলতে পারবো, যেমন ক্যান্ডিসার্টান, লোসার্টান, ভালসার্টান, ওলমিসার্টান, হ্যাঁ ইরবিসার্টান, তারপর অনেকগুলো বিটা ব্লকারস এর নাম বলতে পারবো। কিন্তু এর মধ্যে থেকে যদি আমাকে বলা হয় যে আপনি আমাকে একটা অ্যান্টি হাইপারটেনসিভ, একটা প্রেসার ওষুধ লিখে দেন, তখন কিন্তু এখান থেকে ফাইন টিউনিং করে একটা দুইটা ওষুধ চুজ করা তখন আমাদের জন্য এটা খুবই কঠিন হয়ে যায়। তো এই কারণে আমি বলছিলাম যে এই ম্যানেজমেন্টটা যতটা না সায়েন্স, তার চেয়ে বেশি হচ্ছে আর্ট আছে। যে কিভাবে আপনি জন্য ম্যানেজমেন্টের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন চুজ করবেন। অনেকগুলো কোশ্চেন আমার সামনে, হ্যাঁ, হোয়েন টু স্টার্ট অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ, আমি কখন স্টার্ট করব। একজন পেশেন্ট আমার কাছে এসে বললো যে আমার ব্লাড প্রেশার হচ্ছে 150 আর নিচেরটা হচ্ছে 90, আপনি মেপেও দেখলেন এরকম, তাহলে আমি কি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন স্টার্ট করে দিব? যদি করতে হয় তাহলে হাউ টু স্টার্ট, আমি কি দিব? আমার হাতে অনেক অপশন, আমি প্রায় 50টা ওষুধের নাম জানি। তাহলে আমি কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো? আমি কি একটু সিঙ্গেল দিব নাকি কম্বিনেশনে দিব? আমি দিলাম, দেওয়ার পরে পেশেন্টকে আবার কতদিন পরে আসতে বলবো, আসার পরে কিভাবে টাইট্রেশন করবো, আমি দেওয়ার পরে কন্ট্রোল হচ্ছে না, হাউ টু ম্যানেজ দিস রিফ্রাক্টরি হাইপারটেনশন, হোয়াট ইজ দ্য কম্পেলিং ইন্ডিকেশন, কোন পেশেন্টকে কোনটা দিতেই হবে, হোয়াট ইজ দ্য কম্পেলিং কন্ট্রা ইন্ডিকেশন, কোন পেশেন্টকে কোনটা দেওয়া যাবে না। এই যে এই জিনিসগুলো রপ্ত করা, এগুলা খুব একটা সহজ কাজ নয়। তো এই আর্টটুকু আসলে আমাকে প্র্যাকটিসের জন্য আমাকে অ্যাকচুয়ালি আমার যে সায়েন্টিফিক্যালি এভিডেন্ট যে নলেজ অথবা সায়েন্টিফিক এভিডেন্স, এটার সাথে আমার লোকাল যে রিসোর্স, মানুষের মাইন্ড সেট আপ, মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে। তো এই কারণে আমি চাইবো আসলে এই যে হাইপারটেনশনের যে লেকচারটা, আমি চাইবো যে এটা অ্যাকচুয়ালি একটু ইন্টারেক্টিভ হোক। হ্যাঁ, যে আমি চাই যে আপনাদের পক্ষ থেকে আপনারা আমাকে প্রবলেম থ্রো করে দেন, এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। অথবা আপনারা এর মধ্যে কি কি প্রবলেম আপনারা নিজেরা ফেস করেছেন, আপনাদের কোথায় কোথায় কনফিউশন হয়। তো আমি একটা কোশ্চেন দিয়ে আসলে আমার ক্লাসটা শুরু করতে চাই। হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন একটা কোশ্চেন থ্রো করে দেন আমাকে। হ্যাঁ, এই প্রবলেমটা যে আমি এখন কি করবো, এই টাইপের একটা কোশ্চেন থ্রো করে দেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে একজন হাইপারটেনশন, হ্যালো জি, পরিচয় দিয়ে একটু কোশ্চেন করুন। হ্যাঁ, আমি মোহাম্মদ এমদাদুল্লাহ, জি, জিপি প্র্যাকটিশনার। আমার কোশ্চেনটা হচ্ছে যে একজন পেশেন্ট, ঠিক আছে, একজন পেশেন্ট হাইপারটেনসিভ, দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে বন্ধ করে দিচ্ছে, তারপর দীর্ঘদিন পরে আবার আসলো ডক্টরের কাছে। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের কি আগের ড্রাগের এখানে কি কোনো ইফেক্ট, মানে আগের ড্রাগ কি কোনো কিছু কন্টিনিউ রাখতে হবে, না আমরা নতুন করে পেশেন্টের দেখে ড্রাগ দিব? জি, ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন। যে আমি আসলে প্রত্যেকটা কোশ্চেনের সাথে সাথে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, আমাদেরকে পেশেন্টরা প্রতিনিয়ত এসে আমাদেরকে যে কোশ্চেন গুলো করে আমি এগুলোর সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ও কিন্তু একটা কোশ্চেনের মধ্যে প্রায় 3-4টা কোশ্চেন করে দিচ্ছে। হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেন ও বলছে যে একটা অ্যান্টিবায়োটিক মেডিকেশন সে আগে পাচ্ছিল, তারপর বন্ধ করে দিচ্ছে, এখন আবার স্টার্ট করতে যায়। তাহলে ফার্স্ট কোশ্চেন, অ্যান্টিবায়োটিক মেডিকেশন বন্ধ করা যায়? এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বন্ধ করা যায়। কেন বন্ধ করা যায়? কারণ হচ্ছে ধরেন একজন মানুষ তার কোনো কারণে ব্যবসায় লস হয়েছে, হ্যাঁ, অথবা কোনো কারণে তার ফ্যামিলিতে একটা ডিসহারমোনি যাচ্ছে,
তো ট্রানজিয়েন্টলি তার ব্লাড প্রেশারটা অনেক বেশি এলিভেটেড হয়ে যেতে পারে, ধরেন 160 90 এই রেঞ্জে চলে যেতে পারে। তাহলে তখন আমরা তাকে কিছুদিনের জন্য অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন দিলাম। আমরা তাকে 1 মাস 2 মাস বা 3 মাস পর আবার তো ফার্দার ফলো আপ করবো। তো ততদিনে যেই কারণে তার ব্লাড প্রেশার এলিভেটেড হয়েছিল, যে কারণে তার সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়েছিল, সেটা রিমুভ হয়ে গেছে। এখন সে কাম, এখন সে কুল। তাহলে হয়তো তার অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন এর প্রয়োজনীয়তা নাও লাগতে পারে। সুতরাং একবার স্টার্ট করে যে বন্ধ করা যাবে না, এই ইনফরমেশনটুকু সঠিক না, নাম্বার 1। নাম্বার 2, অনেক পেশেন্ট এসে বলে যে আমি দীর্ঘদিন ধরে একটা অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন খাচ্ছি, যেমন ধরেন দীর্ঘদিন ধরে আমি এনজিলো খাচ্ছি, হ্যাঁ, আমি এখন একটা স্যার চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে কি নাই? উত্তর হচ্ছে না, নাই। যেই অ্যান্টিবায়োটিক মেডিকেশন দীর্ঘদিন ধরে ভালো আছে, যেটা ওয়েল কন্ট্রোল, তার মানে এটা ওনার বডির সাথে যথেষ্ট পরিমাণে এটা কমপ্লায়েন্স ভালো, তাহলে আমি এটা অকারণে কেন চেঞ্জ করব? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি এখন আবার তার অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন স্টার্ট করার প্রয়োজন হয়, তাহলে আমি আগেরটা কেন স্টার্ট করব না? সে তো এটাতে ভালো ছিল, আমি কেন অকারণে একটা চেঞ্জ করব? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে আমি টপিকে ঢুকি, আপনারা ফাঁকে ফাঁকে আমাকে কোশ্চেন করবেন, হ্যাঁ? আচ্ছা, ইউরোপিয়ান ক্লাসিফিকেশন আমরা যে হাইপারটেনশনকে ওনারা 3টা ভাগে ভাগ করছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। নরমাল ব্লাড প্রেশার কত দেখেন? সিস্টোলিক 120 থেকে 129, আর ডায়াস্টোলিক হচ্ছে 80 থেকে 84। হাইপারটেনশন কখন বলবো? সিস্টোলিক যদি 140 এর বেশি হয় তাহলে গ্রেড 1, সিস্টোলিক যদি 160 এর বেশি হয় তাহলে গ্রেড 2, সিস্টোলিক যদি 180 এর বেশি হয় তাহলে এটা হচ্ছে গ্রেড 3 হাইপারটেনশন। ঠিক আছে, এখন একটা পেশেন্ট আপনার কাছে আসলো, বললো যে গতকাল বিকাল থেকে তার ঘাড় ব্যথা, আপনার কাছে আসলো, আপনি ব্লাড প্রেশার পাইলেন 150/96, তাহলে আপনি কি ওনাকে গ্রেড 1 হাইপারটেনশন হিসেবে লেভেল করে দিবেন? আপনাদের জন্য কোশ্চেন, যে 150 পাইলেন আর নিচেটা হচ্ছে 96, তাহলে কি এটা গ্রেড 1 হয়ে যাবে? না। একটু দ্রুত অ্যান্সার করে ট্রাই করবেন। না, গ্রেড 1 হবে না, কারণ ফার্স্ট সেটিংসে আমরা কখনোই একটা পেশেন্টকে হাইপারটেনশন হিসেবে লেভেল করব না। ট্রানজিয়েন্টলি তার ঘাড় ব্যথার কারণে তার প্রেশার বেড়ে যেতে পারে, হয়তো সে তার ঘাড়ের কোনো একটা মাংসপেশিতে তার মাসেল স্পাজম হয়েছে, অথবা কোনো একটা কারণে তার একটা কিছু হয়েছে, তার নেক অ্যাংজাইটি পেইন। হতে পারে। জি, এটা ট্রানজিয়েন্ট। আমরা যেটা করব, তাকে ধরেন নেক পেইনের জন্য তাকে অ্যানালজেসিক দিব, দিয়ে 1 সপ্তাহ পরে আবার ফার্দার আরেকটা ফলো আপ ভিজিটে আসতে বলবো। 95% কেসে আপনি দেখবেন যে সেকেন্ড ভিজিটে তার ব্লাড প্রেশার একেবারে নরমাল। তাহলে আমরা এক্ষেত্রে অ্যানালজেসিক কি দিব? যে কোনো অ্যানালজেসিক, আমি অ্যানালজেসিক হিসেবে আমার ফার্স্ট চয়েস হচ্ছে এসিপ্রোপেন। এক্ষেত্রে মাসল স্পাজম, যেহেতু আমরা কি মাসল রিল্যাক্সেন্ট এগুলো দিতে পারি সাথে? হ্যাঁ, ওইটা তো অ্যানালজেসিক না, মানে মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমার চয়েস হচ্ছে ব্যাকলোফেন 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। আমি এক্ষেত্রে সাধারণত যেগুলো চুজ করি, এসিপ্রোপেন টুয়াইস ডেইলি, ব্যাকলোফেন 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, সাথে একটা পেইন সেনসিটিভিটি কমানোর জন্য একটা প্রিগাবালিন দিই 25, ম্যাক্সিমাম 50, এর বেশি না, হ্যাঁ, জাস্ট 5 থেকে 7 দিনের জন্য। প্রিগাবালিনকে 5 থেকে 7 দিন দেন, তারপরে অফ করতে কি ট্যাপার করেন? না না, ট্যাপার করা লাগবে না, এত শর্ট ডিউরেশনে ট্যাপার করা লাগবে না। জি, এখন ধরেন আপনি তাকে লেভেল করেন হচ্ছে গ্রেড 1 হিসেবে। গ্রেড 1 হিসেবে লেভেল করার পরে যে সায়েন্স কি বলতেছে, হ্যাঁ, সায়েন্স যেটা বলতেছে, গ্রেড 1 হাইপারটেনশন অধিকাংশ ক্ষেত্রে পেশেন্টে কোনো ড্রাগ লাগে না। গ্রেড 1 মানে সিস্টোলিক কত বেশি? গ্রেড 1 মানে কত বেশি? একটু কুইক রেসপন্স করবেন, হ্যাঁ। 140 গ্রেড এর 1 বেশি। মানে সিস্টোলিক 140 এর বেশি। গ্রেড 2 মানে কত বেশি? 160 এর বেশি। 160 এর বেশি। তাহলে গ্রেড 1 হলে অধিকাংশ ক্ষেত্রে সায়েন্স বলছে যে আমার কোনো তার ড্রাগ লাগবে না, তাকে আমরা এট ফার্স্ট যেটা দেবো ডায়েটারি মডিফিকেশনস এন্ড লাইফস্টাইল মডিফিকেশনস। বলছে যে ওয়েট রিডাকশন, যে এভিডেন্স বলছে যে কেউ যদি 5 কেজি ওয়েট লস করে তাহলে তার ব্লাড প্রেশার 5 to 6 মিনিট মার্কারি কমে যায়। তাহলে ওয়েট রিডাকশন, ডায়েটারি মডিফিকেশন, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, সিজেশন অফ স্মোকিং, তারপরে কোনো অ্যাডেড সল্ট, পাতে কোনো আলগা লবণ খাবে না। যদি এইটার পরে আপনি তাকে 1 মাস পরে ফলো আপে আসতে বলবেন, তারপরে যদি আপনি গ্রেড 1 এ দেখেন, তখন আপনি কনসিডার করবেন আমি তাকে ড্রাগ ট্রিটমেন্টে যাব। যদিও আমাদের দেশের পার্সপেক্টিভে এটা ম্যানেজ করা মানুষকে খুবই মুশকিল, তারপরে আপনারা চেষ্টা করবেন যারা শিক্ষিত এডুকেটেড পারসন, তাদেরকে আপনারা এট ফার্স্ট ট্রাই নট টু স্টার্ট অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন, at first try for dietary and lifestyle modifications, weight reduction, physical exercise and cessation of smoking.
ক্লিয়ার? নন ফার্মাকোলজিক্যাল থেরাপি কি কি? নন ফার্মাকোলজিক্যাল থেরাপি আমার ইফেক্টিভ, একটা হচ্ছে ওয়েট লস, একটা হচ্ছে হেলদি ডায়েট, হ্যাঁ, ডায়েটারি সোডিয়াম কমাবেন, মানে কোনো অ্যাডেড সল্ট সে নেবে না। ডায়েটারি পটাশিয়াম বাড়াবেন, মানে হচ্ছে সে ফলমূল তারপরে শাকসবজি এগুলো বেশি করে খাবে। হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটির নিয়ম হচ্ছে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে, সপ্তাহে কমপক্ষে 5 দিন সে হাঁটবে অথবা ব্যায়াম করবে, দ্রুত হাঁটবে অথবা ব্যায়াম করবে। হ্যাঁ, কমপক্ষে 30 মিনিট, যদি 1 ঘন্টা হয় তাহলে সেটা আরো ভালো। মডারেশন ইন অ্যালকোহল ইনটেক, এগুলো হচ্ছে আমার নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। অনেক মহিলারা বলে যে সারা দিন আমি বাসায় কাজ করি, কিন্তু যেটা রিয়েলিটি যে আপনি সারা দিনও যদি কাজ করেন কিন্তু ওই ব্যায়ামের উদ্দেশ্যে আলাদা করে না হাঁটেন, তাহলে এটাতে আপনার কখনোই নন ফার্মাকোলজিক্যাল থেরাপির যে টার্গেট এটা ফুলফিল হয় না। হাঁটতে হবে অথবা ব্যায়াম করতে হবে। হ্যাঁ, পেশেন্টের যদি সিকিডি থেকে হাইপারটেনশন ডেভেলপ করে তাহলে এখানে পটাশিয়ামের অ্যাডভাইসটা কি হবে? আচ্ছা, ভেরি গুড, খুবই চমৎকার একটা প্রশ্ন। সেক্ষেত্রে আমাকে সেরাম ইলেকট্রোলাইটস দেখে নিতে হবে। হ্যাঁ, যদি পটাশিয়াম সিকিডির পেশেন্টকে আমরা ডায়েটারি পটাশিয়াম ইনক্রিজ করতে কখনোই অ্যাডভাইস দিব না বেসিক্যালি। হ্যাঁ, কারণ সিকিডির পেশেন্টদের হাইপার ক্যালিমিয়া অলওয়েজ রিস্ক অফ হাইপার ক্যালিমিয়া, তাকে আমরা ডায়েটারি পটাশিয়াম বেশি নিতে বলবো না। আচ্ছা, তারপরে সবসময় আপনি সেরাম ইলেকট্রোলাইটস করে নিতে হবে, কারণ দেখেন এই যে দেখেন বেসিক যে ইনভেস্টিগেশন এর মধ্যে একটা কিন্তু দেখেন সেরাম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো আমরা আমাদের দেশের পার্সপেক্টিভ আসলে সবগুলো ইনভেস্টিগেশন করতে পারি না। তারপরে যে বেসিক যে ইনভেস্টিগেশন যেটা করতেই হবে একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম, এই ইনভেস্টিগেশন গুলো আমাকে করতেই হবে। একটু মিউট করে দেন, মিউট করে দেন, হ্যাঁ মিউট করে দেন। আচ্ছা, এখন আমি চলে আসি আমার ড্রাগ, জি মিউট করে দেন প্লিজ। আমি ড্রাগসে চলে আসি, যে আপনি একটু যদি ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, খুব বেশি ইনফরমেশন না, যে আমি আমার সারা জীবনের প্র্যাকটিসে জাস্ট 3-4টা ড্রাগস দিয়ে আমি সকল হাইপারটেনশন আমি ট্রিট করতে পারি। জাস্ট বড় জোর 4টা ড্রাগস লাগে আমার, এর বাইরে আমি মনেও রাখি, এর বাইরে আমি আসলে ড্রাগ প্রেসক্রাইব করি না। আপনি কি কি মনে রাখবেন দেখেন, হ্যাঁ আমি শুধু নামগুলো বলি। ডায়াবেটিক্স এর মধ্যে একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, থায়াজাইড লাইক ডায়াবেটিক্স এর নাম বলতে পারবেন? একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, হাইড্রোক্লোরোথায়াজাইড। এটা তো হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা লাইক হচ্ছে ইনডাপামাইন, একটা ইনডাপামাইনের নাম মনে রাখবেন। হ্যাঁ, এসি ইনহিবিটরের মধ্যে শুধু অথবা এআরবি এর মধ্যে শুধু আপনি ধরেন অলমিসার্টান নাম মনে রাখেন, একটা নাম অলমিসার্টান, কি মনে রাখবেন? অলমিসার্টান। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে একটা নাম মনে রাখেন অ্যামলোডিপিন। তাহলে কয়টা হলো পর্যন্ত, কয়টা নাম মনে রাখতে বললাম? 3টা। আর একটা নাম মনে রাখেন ধরেন বিটা ব্লকারের মধ্যে বিসোপ্রোল, তাহলে কয়টা নাম হইলো? 4টা। এই 4টা ড্রাগস দিয়ে আপনি অলমোস্ট 98% হাইপারটেনশন আপনি ট্রিট করতে পারবেন। ঠিক আছে, কেউ আমাকে এই 4টা ড্রাগসের নাম বলেন তো দেখি, কোন 4টা ড্রাগসের নাম বলছি আমি? থাইজাইড লাইক ডায়াবেটিক্স, অ্যামলোডিপিন, অলমেসার্টান আর হচ্ছে বিসোপ্রোল। ওকে, গুড। বিটা ব্লকারের মধ্যে মেটাপ্রোলোলটা কেমন? না আমি বলছি তো, আমি বেসিক্যালি আমি আমার অ্যাপ্রোচটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, আপনি শুধু এই 4টা ড্রাগসের নাম মনে রাখেন, যদি আপনার কাছে ভালো লাগে এই অ্যাপ্রোচটা আপনি এটাকে পিক করবেন। হ্যাঁ, অথবা আপনি নিজের মতো করে একটু করে মডিফাই করে নিতে পারেন, সমস্যা নাই। কমনলি ইউজড এজেন্ট যেটা লোসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড অথবা অলমিসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড, যেমন লোসার্টান প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড, এনজিলো প্লাস, তারপর হচ্ছে অস্টান প্লাস, এরকম নামে পাওয়া যায়। অলমিসার্টান প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড তাহলে অলমিসান প্লাস, অ্যাবিটিস প্লাস, এরকম অনেক নামে পাওয়া যায়। হ্যাঁ, অ্যামলোডিপিন একটা নাম, আরেকটা কি বলছি দেখেন, অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান, এটা একটা কম্বিনেশন। এই কম্বিনেশন গুলো, হ্যাঁ, বিসোপ্রোল প্লাস অ্যামলোডিপিন এটা একটা কম্বিনেশন পাওয়া যায়, এগুলো ইউজ করা যায়। বিসোপ্রোল 2.55 এইরকম পাওয়া যায়, এগুলো আপনি ইউজ করতে পারেন। আরেকটা নাম মনে রাখতে বলেছিলাম আমি, ইনডাপামাইড, ওটা 1.5 মিলিগ্রাম বাজারে পাওয়া যায়, ইনডাপামাইড 1.5। তাহলে দেখেন এই যে একটা সিনারিও আপনাকে দিচ্ছি। হ্যাঁ, a 40 years old man came to you for checking his blood pressure, তার ব্লাড প্রেশার আপনি কত পাইছেন? 146/96। তাহলে এই যে 146/96 পাইলাম,
আমার প্রিভিয়াস আমি কি বলেছিলাম যে তাকে আমি এখন কি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন স্টার্ট করব নাকি করব না? গ্রেড 1 রেঞ্জে পাইছি। স্যার আমরা তাকে আগে কাউন্সিলিং করবো, তাকে ডায়েটারি লাইফস্টাইল মডিফিকেশনে দেখবো, না, যদি 1 মাস পরেও না ওকে, কমে ওয়েট তাহলে ওয়েট 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 তার মানে কি? তার মানে আমি তাকে গ্রেড 1 হাইপারটেনশন হিসেবে লেভেল করে দিলাম? না, ব্যাপারটা কিন্তু এরকম না। এমনও হতে পারে গতকাল রাতে তার ভালো ঘুম হয় নাই, এই কারণে আপনি 146-96 পাইছেন। আপনি তাকে কাম এন্ড কোয়াইট তাকে বলবেন যে আপনি 1 সপ্তাহ পরে আবার আমার কাছে আসেন। আপনি এই 1 সপ্তাহ তাকে, আমি যেটা করি সাধারণত, একটা আলপ্রাজোলাম অথবা অ্যালজোলাম অথবা জোলিয়াম 0.25 এট নাইট 5-7 দিনের জন্য খেতে দিই। এর মধ্যে সে পুরোপুরি কাম এন্ড কোয়াইট হয়ে যাবে। 0.25 মিলিগ্রাম, 0.25 মিলিগ্রাম। হ্যাঁ, অথবা আপনি তাকে এমনি বুঝাইলেন যে এটা ট্রানজিয়েন্টলি এমনি বেশি হতে পারে, আপনি একটু কাইন্ডলি আবার 1 সপ্তাহ পরে আবার আসেন। হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ পরে আসার পরে আপনি আবার পাইলেন গ্রেড 1 রেঞ্জে। তাহলে যখন রিপিটেড অফিস বিপি মেজারমেন্টে তার ব্লাড প্রেশার আমি এলিভেটেড পেলাম, ডেফিনেটলি দিস ইজ গ্রেড 1 হাইপারটেনশন। নাও হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট প্ল্যান? তাহলে এট ফার্স্ট আমি তাকে কি করব? ডায়েটারি প্লাস লাইফস্টাইল মডিফিকেশন, তাই না? এরপরে তাকে কতদিন পরে আমি ফলো আপে আসতে বলবো? আফটার 1 মান্থ। 1 মাস পরে যদি আপনি এলিভেটেড পান, তাহলে আমি তাকে কি চুজ করবো? একটা, যেহেতু এখানে ইয়াং পেশেন্ট, আমি তাকে একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আমার থাকবে ফার্স্ট চয়েস। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আমি একটা নাম মনে রাখতে বলছি, সেটা কি? অলমিসার্টান। অলমোস্ট অলমিসার্টান। অথবা আরেকটা নাম মনে রাখলে আপনি মনে রাখতে পারেন লোসার্টান। ঠিক আছে, দুইটার যে কোনো একটা আমি তাকে প্রেসক্রাইব করবো। তো দেখেন, ট্যাবলেট লোসার্টান অথবা ট্যাবলেট অলমিসার্টান। তাহলে আপনি লোসার্টান 50, লোসার্টান কখন প্রেসক্রাইব করেন আর অলমিসার্টানটা কখন প্রেসক্রাইব করেন? সেম সেম, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, দুইটার মধ্যে লোসার্টান অলমিসার্টান দুইটা এআরবি। লোসার্টান আমি সবসময় অলমিসার্টান, যার যেটা অভ্যাস আর কি। আমার অভ্যাস হচ্ছে অলমিসার্টান প্রেসক্রাইব করা। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার জি। আপনি ওই যে ডায়াবেটিক্স এর ভিতরে থাইরয়েড লাইক ডায়াবেটিক্স এন্ডোমামাইটের কথা বললেন, তো আমরা এই জি, ডায়াবেটিক্স কতদিন চালাতে পারবো? কারণ এটাতে তো অনেক ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের একটা আচ্ছা, থাকে, চান্স আমি থাকে। আসছি। হ্যাঁ, আমি নেক্সটে আসছি। এই সিনারিওটাতে মানে সবাই একমত কিনা, কোনো দ্বিমত থাকলে বলেন। এই সিনারিওটাতে আমি লোসার্টান অথবা অলমিসার্টান প্রেসক্রাইব করতে চাই, হ্যালো, একমত কিনা? যে আমার কথা শুনতে জি, পাচ্ছেন না? একমত। হ্যাঁ, ওকে। তাহলে আমি নেক্সট সিনারিও তার, এখন লোসার্টানের কম্পেলিং কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে যেগুলো জানতে হবে। যেমন প্রেগন্যান্সিতে কখনো দেওয়া যাবে না, কোনো এসসি ইনহিবিটর অথবা এআরবি প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। হাইপার ক্যালিমিয়া, দ্যাট মিন্স পটাশিয়াম যখন 5.5 এর বেশি থাকবে, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন না। হ্যাঁ, সিনারিও 2 যেটা প্র্যাকটিক্যাল, আপনার নলেজ কি? হ্যাঁ, মানে হচ্ছে আমি বলবো যে ইনফরমেশন, ইনফরমেশনের সাথে আপনি যখন আপনার লোকাল আর্থসামাজিক প্রেক্ষাপট, লোকাল সোশ্യോ ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে একটা মানে অ্যামালগেশন করে আপনি যখন ডিসিশন মেক করতে পারবেন, সেটাই নলেজ আমি বলবো। শুধুমাত্র থিওরি অথবা শুধুমাত্র ইনফরমেশন কখনোই নলেজ হতে পারে না। A 50-year-old man came to your GP center for checking his blood pressure. His blood pressure was found 166/96. Let a grade 1 range and a grade 2 range. এটা গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3? গ্রেড টু গ্রেড 2, ভেরি গুড, ওকে। মনে রাখবেন, গ্রেড 1 রেঞ্জে আসলে আপনি তাকে রিপিটেড অফিস বিপি মেজারমেন্টের জন্য অ্যাডভাইস করবেন, মানে ফার্দার ফলো আপ ভিজিট আসবেন। বাট যখন গ্রেড 2 তে চলে আসবে, আপনি তাকে ফার্স্ট ভিজিটেই তাকে ড্রাগ প্রেসক্রাইব করতে হবে। লাইনটা কি বলছে? গ্রেড 2 তে আসলে আমাকে ফার্স্ট ভিজিটেই কি করতে হবে? ড্রাগ দিতে হবে, ড্রাগ প্রেসক্রাইব করতে হবে। আচ্ছা, ওকে। তারপরে এখানে সিনারিওতে যেহেতু বলছে যে যে ফিজিশিয়ান সে কি করছিল, 1 সপ্তাহ পরে আবার আসতে বলছে, তার ব্লাড প্রেশার তারপরেও পাইছে 166/94। নাও হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট প্ল্যান? তাহলে এটা গ্রেড 2। তাহলে তার জন্য আমার ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে অলমিসার্টান ছিল, সাথে আমি তাকে একটা ডায়োটিক সেট করে দিলাম, তাহলে অলমিসান প্লাস। দেখেন, আমি এই পর্যন্ত দুইটা ড্রাগসের নাম বলছি, তাই না? একটা হচ্ছে অলমিসার্টান আর একটা হাইড্রোক্লোরোথায়াজিড। এখন এই সিনারিওতে এই ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে আপনারা একমত কিনা? সহমত। ওকে, গুড। সহমত না? গুড। আচ্ছা, সিনারিও 3, এবার 3 তে যাই আমরা। হ্যাঁ, a 60-year-old man came to our GP center for checking his blood pressure. His blood pressure was found 186/96. That is grade 1 নাকি grade 2 নাকি grade 3? গ্রেড থ্রি।
Okay. He had a history of ischemic stroke 3 years back. He is alert and he has no chest pain or shortness of breath. Now, what will be the স্যার treatment আসলে plan? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো আমি একটা কোশ্চেন করে ওটার অ্যান্সারটা শুনতে পাইনি। জি, কোশ্চেনটা কি? কোশ্চেনটা কি? আচ্ছা, ওকে। সো হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট প্ল্যান? এখানে ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে, যে আমি দেখেন এই পর্যন্ত দুইটা ড্রাগসের নাম বলছি, তাই না? একটা হচ্ছে থায়াজাইড অথবা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, আর একটা olmesartan। তাহলে এই ক্ষেত্রে আমি আরেকটা ড্রাগ চুজ করি। তাহলে আমি যেটা করতে পারি যে অ্যামলোডিপিন প্লাস olmesartan এটা কম্বিনেশন দেই নাইটে, যেমন বাইজোরান, ক্যামলোসার্ট আর এনসিসিএম অনেক নামে পাওয়া যায়। আর সকালে দিয়ে একটা থায়াজাইড লাইক ডায়াবেটিস ইন্ডাপোমাইড, ঠিক আছে? তাহলে দেখেন আমি এই পর্যন্ত টোটাল কয়টা মেডিকেশন চুজ করছি, একটা হচ্ছে olmesartan, একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, আর একটা থায়াজাইড, আর একটা হচ্ছে অ্যামলোডিপিন। আপনি খেয়াল করে দেখবেন যে গ্রেড 1 এর যে সিনারিওটা ছিল, গ্রেড 1 এখানে আমি একটা ড্রাগ ইউজ করছি, ওয়ান ড্রাগ ফর গ্রেড 1। গ্রেড 2 এর যে সিনারিওটা ছিল এখানে আমি দুইটা ড্রাগস ইউজ করছি, তাই না? এআরবি প্লাস ডায়াবেটিস, 2 ড্রাগস ফর গ্রেড 2। গ্রেড 3 যে রেঞ্জে এখানে আমি তিনটা ড্রাগস ইউজ করেছি, দেখেন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস এআরবি এট নাইট, এন্ড থায়াজাইড লাইক ডায়াবেটিক্স এট মর্নিং। তাহলে দেখেন এই ব্যাপারটা একদম সহজ হয়ে গেল না আপনার জন্য? একজন আমাকে একটু সামারি করে দেন তো, আমি তিনটা সিনারিও থেকে আপনি জাস্ট কি মেসেজ নিছেন অথবা কি বুঝতে পারছেন এই পর্যন্ত, একটু আমাকে কেউ একজন সামারি করে দেন তো। আচ্ছা, গ্রেড 1 এ যদি আসে তাহলে ফার্স্ট ভিজিটে আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব না, তাকে হুম। হচ্ছে ডায়েটের লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো। আফটার 1 উইক অ্যাগেন হচ্ছে ফলো আপে আসবে। যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে আমরা olmesartan বা losartan দিয়ে স্টার্ট করব। আর ভেরি গ্রেড গুড। 2 তে যদি আসে তাহলে ফার্স্ট ভিজিটে আমরা হচ্ছে ড্রাগ দিব, এবং হচ্ছে এখানে দুইটা ড্রাগের কম্বিনেশন আমরা দিব, অ্যামলোডিপিন প্লাস হচ্ছে না, থায়াজাইড, একটা এআরবি প্লাস থায়াজাইড সরি লাইক ডায়াবেটিস। olmesartan প্লাস হচ্ছে থায়াজাইড, এআরবি সাথে হচ্ছে ডায়াবেটিক্স এর কম্বিনেশন দিব। ওকে। আর গ্রেড 3 তে যদি আসে তাহলে প্রথমেই হচ্ছে তিনটা ড্রাগ দিয়ে শুরু করব। এট নাইটে একটা এট ক্যালসিয়াম নাইটে হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এআরবি কম্বিনেশন, আর মর্নিং এ হচ্ছে থায়াজাইড লাইক ডায়াবেটিক্স যেমন ইন্ডেপামাইড 1.5 মিলিগ্রাম। ভেরি গুড। এখানে আপনি ইন্ডাপোমাইড না দিয়ে আপনি একটা বিটা ব্লকার দিতে পারেন লাইক বিসোপ্রোল 2.5 এট মর্নিং, এরকম করে আমি মাঝে মাঝে স্টার্ট করি। তাইলে দেখেন আমি এই পর্যন্ত তিনটা সিনারিও তিনটা রেঞ্জে দিয়েছি। টোটাল ড্রাগস এর নাম বলেছি কয়টা এই পর্যন্ত? 4টা ড্রাগস এর নাম বলেছি। এই 4টা নাম কি বলতে পারবেন? এনিওয়ান? olmesartan or losartan, amlodipine, ভেরি গুড, indapamide ভেরি গুড। আর বিসোপ্রোল। bisoprolol, বিটা ব্লকার। আমার থাম্ব রুল অফ এক্সপেরিয়েন্স, হ্যাঁ এক্সপেরিয়েন্স কি বলছে যে ইয়াং পেশেন্টস স্টার্ট উইথ এন এআরবি, এলডারলি পেশেন্ট হলে স্টার্ট উইথ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিয়ে কথা আছে, যেমন একটা এলডারলি পেশেন্ট আপনি একটা অ্যান্টিবায়োটিক মেডিকেশন স্টার্ট করতে যাচ্ছেন, আমি বললাম যে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে স্টার্ট করে। এখানে অ্যামলোডিপিন দিয়ে স্টার্ট করার, এবার আমি একটু ডিফারেন্ট কথায় আসি। হ্যাঁ, এতক্ষণ তো আমি কিছু মানে গ্রস কথা বলেছি, এবার কিছু মানে কেস স্পেসিফিক কথা বলবো। হ্যাঁ, মানে একটা এলডারলি পেশেন্ট অ্যামলোডিপিন দিয়ে স্টার্ট করে দেখা যাবে যে তার বাইপেডাল ইডেমা ডেভেলপ করবে, হ্যাঁ তার অ্যাঙ্কেল ইডেমা ডেভেলপ করবে। তাহলে এটার অল্টারনেটিভ কি? এটার অল্টারনেটিভ হচ্ছে অ্যামলোডিপিনের অল্টারনেটিভ হচ্ছে এল অ্যামলোডিপিন। হ্যাঁ, বাজারে এল অ্যামলোডিপিন পাওয়া যায়। অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম, এল অ্যামলোডিপিন 2.5 মিলিগ্রামের সমান। অ্যামলোডিপিন 10 মিলিগ্রাম, এল অ্যামলোডিপিন 5 মিলিগ্রামের সমান। এল অ্যামলোডিপিন যেটা, এটাতে সাধারণত ডিপেন্ডেন্ট ইডেমা হয় না সাধারণত। অ্যামলোডিপিনের আরেকটা বিকল্প হচ্ছে সেলনেডিপিন। অ্যামলোডিপিনের বিকল্প হচ্ছে সেলনেডিপিন, ওইটাতেও ডিপেন্ডেন্ট ইডেমা সাধারণত কম হয়। 3 নম্বর যেটা থাম্ব রুল অফ এক্সপেরিয়েন্স, ডোজটা কেমন? জি, ডোজ ইকুইভ্যালেন্টটা কেমন সিলডিপিনে? এইটা আসলে হেড টু হেড স্টাডি নাই, তবে অ্যামলোডিপিন 5 সেলনেডিপিন 5 ইকুইভ্যালেন্ট হিসেবে ধরে নেওয়া হয় আর কি সাধারণত।
অ্যামলোডিপিন সিলিন্ডিপিন 5 ধরেন ইকুইভ্যালেন্ট, অ্যামলোডিপিন 5 এর সাথে এল অ্যামলোডিপিন 2.5, অ্যামলোডিপিন 10 এর সাথে এল অ্যামলোডিপিন 5, এল অ্যামলোডিপিনটা জাস্ট অর্ধেক, আর অ্যামলোডিপিন সিলিন্ডিপিন ধরে নেন ইকুইভ্যালেন্ট। তাহলে স্যার এই ডেট 3 তে যে বাইজোরান এই দুইটার কম্বিনেশন, যে সেক্ষেত্রে আমরা অ্যামলোডিপিনটা সিলডিপটা কিভাবে দিব? আচ্ছা ওকে, এই ক্ষেত্রে আমি কম্বিনেশন দিচ্ছি। মর্নিং এ দেখেন একটা থায়াজাইড লাইক ডায়োডিস দিয়েছি, তাই না, ইন্ডেপোমাইড। এইটা আমি কেন চুজ করছি? যাতে তার ওই যে ডিপেন্ডেন্ট এরিয়াটা ডেভেলপ না করে। বুঝতে পারছেন? স্যার এখানে আমরা ইন্ডেমামাইডটা আমরা কতদিন চালাতে পারবো? এটা চালাইতে পারবো, কোনো সমস্যা নাই। 6 মান্থে আপনি ইলেকট্রোলাইটস চেক করবেন, এটাতে হাইপোক্যালিমিয়া সাধারণত হয় না, ওইদিকে এআরবি থাকে তো অলমিসার্টান। এই কারণে আমি যে এই যে কম্বিনেশন গুলো সেট করেছি, এখানে তো বেসিক্যালি আমি অনেক ক্লিনিক্যাল প্যারাক্লিনিক্যাল সায়েন্স, অনেক মেকানিজম অফ অ্যাকশন এক্সপেরিয়েন্স চিন্তা করেই আমি আমার এই প্রফর্মাটা আমি এস্টাবলিশ করেছি, তাই না? যে অলমিসার্টান অ্যামলোডিপিনের সাথে ইন্ডেপোমেন্ট দেওয়ার উদ্দেশ্য কি? যাতে ডিপেন্ডেন্ট ইডেমা তৈরি না হয়। অলমিসার্টানের সাথে ইন্ডেপোমেন্টটা দেওয়ার উদ্দেশ্য কি? যাতে এই ইলেকট্রোলাইট মানে হাইপোক্যালিমিয়া কিংবা হাইপারক্যালিমিয়া এগুলা যাতে না হয়। তারপরও যদি স্যার ডিপেন্ডেন্ট ইডিমা ডেভেলপ করে ফেলে, তারপর আমরা কি হ্যাঁ, করব? যদি ডেভেলপ করে ফেলে তাহলে অ্যামলোডিপিন আপনি সুইচ করতে পারেন। অ্যামলোডিপিনের পরিবর্তে ধরেন আপনি এল অ্যামলোডিপিন দিতে পারেন নাইটে, সকালে অলমিসার্টান প্লাস দিতে পারেন, তাই স্যার না? এখানে কি ইন্ডেপামাইড স্যার 1.5 মিলিগ্রামই হাইস্ট ডোজ নাকি এর বেশি দেওয়া যায় স্যার? এইটাই দেই সাধারণত, হ্যাঁ, এর বেশি সাধারণত দেওয়া হয় না। আর স্যার এটা এটা হাইয়েস্ট হাইড্রোক্লোরোথিয়াজিড। ডোজটা যে কত অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, হ্যাঁ, আচ্ছা ইন্টারকমেন্ট। স্যার, হাইড্রোক্লোরোথিয়াজিড স্যার ওটাও কি লং টার্ম ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, ইউজ করা যায়, ইউজ করা যায়, right। মানে স্যার ইলেকট্রোলাইট সেক্ষেত্রে ইমব্যালেন্স খুব একটা হয় না? খুব একটা হয় না। এই মাঝে মাঝে হাইড্রোক্লোরোথিয়াজিডে হাইপার ইউরেসিমিয়া হয়তো মাঝে মাঝে, কারণ ইউরিক অ্যাসিড প্লাস হচ্ছে সেরাম ইলেকট্রোলাইটস, ধরুন আপনি 6 মান্থলি চেক করে। ওকে স্যার। স্যার এক্ষেত্রে সকালে বলছেন অলমেসান প্লাস, আর রাতে কি বলছেন দিতে? এল অ্যামলোডিপিন, ঠিক আছে স্যার। যেটা এম লেভো আচ্ছা নামে পাওয়া যায় অথবা এল এমলো নামে পাওয়া যায়। স্যার, কাউকে যদি স্যার ফুসেমাইড স্পাইরালোকটেনের কম্বিনেশন দেওয়া হয়, এটা কি স্যার লং টাইম চালানো যাবে নাকি স্যার এইটা বেশি লং দিন টাইম চালানো চালানো যাবে? যাবে, অবশ্যই চালানো যাবে, কেন চালানো যাবে না? আমরা তো চালাই, হার্ট ফুসেমাইড ফেলিউর পেশেন্টকে আমরা লাইফ লং চালাই না। পেশেন্টের স্যার সিরাম ইলেকট্রোলাইট গুলো কতদিন পর পর দেখেন? এটা স্পেসিফিক আসলে গাইডলাইন নাই ঠিক। 1 মাস 2 মাস 3 মাস, এটা পেশেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন, পেশেন্ট কতটুকু কনসিয়াস, এগুলোর উপর ডিপেন্ড করবে আর কি। 3 মাস পর পর 6 মাস পর পর আসতে বলি আর কি সাধারণত। এটা স্পেসিফিক কোনো গাইডলাইন নেই। স্যার, ফুসেমাইড ফিজিশিয়ান চয়েস। স্পাইরালোকটেন দিলেও এটাতেও কি স্যার 6 মাস পর পর ইলেকট্রোলাইটটা করবো? কারণ এখানে তো মনে হয় এই তো ইলেকট্রোলাইট। আমি তো সেটাই বললাম, এটা ফিজিশিয়ানস চয়েস, তারপর হচ্ছে পেশেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে, স্পেসিফিক কোনো গাইডলাইন নেই। স্যার এটা তো মনে হয় ওইগুলোর থেকে একটু স্ট্রং ডায়োরেটিক্স, সেটাতে মনে হয় একটু একটু ইমব্যালেন্সের উইক, চান্সটা কিছু কিছুটা উইক, বেশি। রাইট, কিছুটা উইক, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের চান্স অনেক কম। মানে কিসে কম স্যার? ফুসেমাইডে কম? ফুসেমাইড না না, স্পাইরালোকটেন? ইনডেপোমাইট, ইনডেপোমাইট, ইনডেপোমাইট। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার। জি। If systolic blood pressure is 160 millimeter of mercury and this is confirmed, start with 2 drugs in a single pill. Always 2 drugs in a single pill দেওয়ার চেষ্টা করবেন, যেমন আমি অলমিসান প্লাস, এনজিলো প্লাস, হ্যাঁ, এগুলো আমি বলেছি কেন, পেশেন্ট একবার যাতে ওষুধটা খাইতে পারে। যখনই প্লাস দিবেন তখন ওষুধটা নিয়ে আসবেন মর্নিং এ, কারণ যেহেতু ডায়াবেটিক্স থাকবে এটাতে, নাইট টাইম তাকে যাতে বারবার ওয়াশরুমে যেতে না হয়, এই কারণে এটা মর্নিং এ আপনি চুজ করবেন। Not all neck pain is due to hypertension. Not all না, almost no neck pain is due to hypertension. আপনাদের কাছে যত রোগী আসে ঘাড় ব্যথা, প্রেসার বেশি, এই ঘাড় ব্যথা কখনোই প্রেসারের কারণে না, এই ঘাড় ব্যথা কখনোই প্রেসারের কারণে না, হ্যাঁ। স্যার এই ঘাড় একটা ব্যথা কোশ্চেন হচ্ছে তার ছিল। মাসেল স্পাজম বা যে কোনো কারণে, হ্যাঁ বলে। স্যার, এআরবির তো একটা কমপ্লেন মানে সাইড এফেক্ট থাকে হচ্ছে যে পোস্টারাল হাইপোটেনশন। তো আমরা যদি সকালে দিই, তাহলে যদি মানে হাইপোটেনশনটা বেশি হয়, তখন আমরা কি রাতে দিব এরকম কিছু?
এআরবি সিনহেভের যেটা পশ্চাৎ হাইপারটেনশন, এটা যেটা হয় ফার্স্ট ডোজ হাইপারটেনশন। হ্যাঁ, ফার্স্ট ডোজে সাধারণত হাইপারটেনশন হয়। এটা আসলে থিওরিটিক্যাল কথা। প্র্যাকটিক্যালি আমরা যে ডোজে স্টার্ট করি এটাতে কখনোই এরকম হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই ছিল আমার একটা বেসিক কথা রিগার্ডিং হাইপারটেনশন। আর আমি বেসিক্যালি আসলে স্লাইডের উপর ডিপেন্ডেন্ট হতে চাই না হাইপারটেনশনের ব্যাপারে, কারণ এটা এতটা ভার্সেটাইল, এটা নিয়ে এত কোশ্চেন থাকে স্টুডেন্টদের। আমি আপনাদের কাছ থেকে স্যার আপনি ফিক্সড কার্ডটা কখন ইউজ করেন? আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। কখন ইউজ করব? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে আপনাদের আমি প্রেজেন্টেশন কি দিয়েছি, থ্যাঙ্কস দিতে পারতাম, কিছু দিতে পারতেছি না। নোটিফিকেশন গুলো একটু আগে দিয়ে দিলে ভালো হয়। আমরা আসলে একটা নিয়ে থাকি না তো ব্যস্ত, আমি মাত্র বাসায় আসলাম একটু আগে। আচ্ছা, একটু তাহলে একটু ভালো হয়, ইন্টারেকশনটা থাকে। বা প্রশ্নগুলো যদি এরকম সিস্টেম হয় যে আপনাদের কাছে ডেলিভারি সরাসরি করে দেওয়া যাবে তাহলে ভালো হয়। হ্যাঁ, জি, ঠিক আছে। টেলমি বাসায় কোনো সার্টানের ইউজটা স্যার আমরা কখন করব? আচ্ছা, এখন নতুন যে ওষুধগুলো আসছে, যে টেলমিসার্টান, তারপর হচ্ছে ভালসার্টান, তারপর হচ্ছে ইরবিসার্টান, এই সার্টান যেগুলো অলওয়েজ আপনারা যেহেতু একজন জেনারেল ফিজিশিয়ান এবং প্রাইমারি ফিজিশিয়ান, আপনারা চেষ্টা করবেন যে ড্রাগস গুলো অলরেডি টেস্টেড এবং ট্রাস্টেড সেই পুরাতন ব্র্যান্ড গুলো ইউজ করে। যেমন যদিও ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুলো এসে আপনাদেরকে সবসময় এই যে এই টেলমিসার্টান, টার্টান, ক্যান্ডিসার্টান এই ধরনের ড্রাগস গুলা বলার চেষ্টা করবে, কারণ এগুলার মানে ওদের কি বলে মার্কেট ইকোনমির কথা চিন্তা করে ওরা আসলে এই কথাগুলো বলবে আপনাকে। আমি স্টিল নাও এখনো হেপাটাইটিস লোসার্টান এবং অলমিসার্টানের বাইরে আর কোনো সার্টান এখনো যায়নি। টেলমিসার্টান, অলমিসার্টান আর টেলমিসার্টান দুইটার মধ্যে কোনটা আপনি ইয়ে করেন বেশি? আমি বলছি তো, আমি যে লোসার্টান এবং অলমিসার্টান এর বাইরে আমি এখন পর্যন্ত কোনো পেশেন্ট করিনি। না ভাই, অলমিনা, টেলমিসার্টান। অলমিসার্টান, ডেফিনেটলি অলমিসার্টান। মানে কারণটা কি আপনার, মানে কারণটা কি অলমিসার্টান আর টেলমিসার্টান? আচ্ছা, ওকে, আমি যে এবার আমাকে তো তাহলে টেক্সট বুকে আমি যেতে চাচ্ছিলাম না, টেক্সট বুকে চলে যেতে হবে। হ্যাঁ, না না, জাস্ট বেসিক একটা দুটো কথা বললেই হবে। কি জন্য? আচ্ছা, বেসিক একটা যে কথা, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যে তিনটা এআরভির কথা ওরা বলে, একটা হচ্ছে লোসার্টান, একটা হচ্ছে অলমিসার্টান, আর একটা হচ্ছে ক্যান্ডিসার্টান। তো ক্যান্ডিসার্টানের প্রাইস একটু বেশি, তাহলে লোসার্টান আর অলমিসার্টান। ওরা বিটা ব্লকার যে তিন চারটার কথা বলে, একটা হচ্ছে বিসোপ্রোল, একটা মেটোপ্রোল, একটা কার্বিডিওল। তাহলে আমি এই কারণে বিসোপ্রোলটা চুজ করি। মানে এই ড্রাগস গুলা হচ্ছে এটা কি বলে মানে এভিডেন্স বেসড ড্রাগস। মানে অনেকগুলো স্টাডি সম্পর্কে ধারণা আছে কিনা জানি না, অনেকগুলো স্টাডি এবং লিটারেচার মেটা অ্যানালাইসিস করে ওরা এই ড্রাগস গুলোকে রিকমেন্ডেড করেছে। এগুলো হচ্ছে ড্রাগস অফ রিকমেন্ডেড। আর বাকি যে ড্রাগস গুলা এগুলো হচ্ছে ওরা বলে যে বিভিন্ন স্টাডি হয়েছে, কিন্তু একটা স্টাডি দিয়েই তো আপনি কোনো এন্ড রেজাল্টে পৌঁছতে পারেন না। একটা গাইডলাইন কখন রিকমেন্ড করে, ওরা অনেকগুলো স্টাডিকে একসাথে মেটা অ্যানালাইসিস করে একটা জি ভাই, এন্ড রেজাল্ট। কিন্তু ওরা তো করছে যেটা মেটোপ্রোল সাকসিনেট। জি ভাই, আপনার কথা ঠিক, কিন্তু ওরা তো স্টাডি গুলো করছে মেটোপ্রোল সাকসিনেট, কিন্তু বাংলাদেশে তো আমরা যেটা করি সেটা মেটোপ্রোল টার্ট্রেট, বিটা ব্লকার, বিটা ব্লক এক্সআর। হ্যাঁ, কিন্তু ওদেরটা তো ছিল মেটোপ্রোল সাকসিনেট, কিন্তু আমাদেরটা তো শর্ট একটি মেটোপ্রোল টার্ট্রেট, লং একটি করা হচ্ছে এক্সআর করে। অবশ্যই আপনার সাথে রাইট। আমি এই কারণে বিসোপ্রোলটা চুজ করি, যেহেতু এই মেটোপ্রোলটা আমি পাচ্ছি না। আচ্ছা, গাইডলাইনটাকে এখনো কেন রাখছে বুঝলাম না। আমাদের বিসোপ্রোল দিয়ে মেটোপ্রোল আর হচ্ছে গিয়া আপনার ওই যে কি বলে এই কার্বিডিওল ওগুলা দিই, কিন্তু ইয়াটা এটিনলটা কেন রাখছে ওরা এখনো? কোথায় রাখছে? মানে বইপত্রে দেখি মাঝে মাঝে এটিনল, কিন্তু অ্যাকচুয়ালি তো এটিনল না, মেটোপ্রোল, বিসোপ্রোল। হ্যাঁ, এবং কার্বিডিওল। সেটাই, কার্বিডিওল। আপনি এটাই মনে রাখবেন। পার্সোনালি এটিনল লিখেন স্যার হার্ট ফেইলারে কি স্যার আমরা কার্বিডোলটাই বেশি ইউজ করা হয় স্যার? আমি আগের কোশ্চেনটা অ্যানসার দিয়ে নাই। এটেনল আমি কখনোই লিখি না এই পর্যন্ত, আমি মনে হয় নট এ সিঙ্গেল প্রেসক্রিপশন। হার্ট ফেলিওরে কোনটা চুজ করি? বিসোপ্রোল, মেটোপ্রোল, কার্বিডিওল তিনটাই চুজ করতে পারেন, বাট হার্ট ফেলিওরে, ক্রনিক হার্ট ফেলিওরে চয়েস অফ ড্রাগস হচ্ছে কার্বিডিওল। বেস্ট হচ্ছে নাম্বার 1 কার্বিডিওল। বিসোপ্রোল, মেটোপ্রোল এগুলো চুজ করতে পারেন। এটিনলটা ইউজ করেন নাই, কিন্তু এই ফিক্সো কার্ড যে কম্বিনেশনটা এটা কখনো ইউজ করছেন?
ফিক্সোগার্ড করছি করা আমি, উচিত না। করবো না এটা তো বলি না, ইন্টার্নের সময় করছি, গাইনি ওয়ার্ডে করছি, আপুরা বলতো যে ফিক্সোগার্ড লিখে দাও, ফিক্সোগার্ড লিখে দাও। আগে ইউজ করেছি, আমরা ইউজ করেছি অনেক সময় ফিজিক্যাল, এটা আগের কথা, অনেক আগে, আরো প্রায় কিন্তু 15 বছর আগে। আমি কার্ডিওলজিস্ট হওয়ার পরে কিংবা মেডিসিন স্পেশালিস্ট হওয়ার পরে গাইডলাইন এবং টেক্সট বুক করার পরে আমি এখন ইউজ করি না। আচ্ছা ভাই, বিটা লগ যেটা মেটোপ্রোল, সেটা তো ব্লাড প্রেশার তেমন কমাবে না, কিন্তু বিসোপ্রোল গুলা মোটামুটি কমায়। যদি তার জি, ব্লাড প্রেশার, আমি এখানে একটা ড্রাগসের নামই বলেছি বিসোপ্রোল। না না ওই বলতেছি, মেট্রোপ্রোল তো ওইভাবে ব্লাড প্রেশার কমাবে না, তাই না? শুধু হার্ট রেট এবং রিদমের উপরে দাঁড়িয়ে আছে। হ্যালো কোশ্চেন, হ্যালো হ্যালো, স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো এনসিজিপির কেউ এখানে আছে কি? হ্যালো জাকারিয়া জালাল আছেন? হ্যাঁ স্যার, একটু হ্যালো স্যার কল আসছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার, যাই হোক, মনে হয় আপনারা এনসিজিপির কেউ আছেন আপনার এখানে? যে এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন না? সেটা হচ্ছে যে আপনার সাথে সরাসরি একটু ইন্টারেকশন ওইভাবে থাকলে ভালো হয়। যেমন আমাদের অনেকে আছে, শিহাব ভাইয়ের সাথে আছে, তারপরে আরো কারোর সাথে আছে, কামরুল, উনি সমস্যা এমসিজিপি না, এন্ডোক্রাইনোলজিস্ট। মানে একটু মাঝে মাঝে হয় কি, যখন আমরা একটু প্রবলেমে পড়ি প্র্যাকটিসে, এই না আমাদের এমন না যে বই ধরে আমাদের শিখাইতে হবে, আমাদের মোটামুটি সবই পড়া আছে এবং পড়তেছি, সত্যি কথা যেটা। হ্যাঁ, আমরা জাস্ট একটু বেটার সেই জন্য আমরা এইসব ওয়ার্কশপ গুলাতে থাকি। হ্যাঁ, যেমন ওই এটিনারের কথা বলেছেন, নাইস গাইডলাইন সবচেয়ে ভালো। এরকম ভাইয়া মাঝে মধ্যে কোনো সমস্যায় পড়লে নক করলে, আপনারা যে এমন না যে রেসপন্স করলেন, যখন ফ্রি হলেন তখন একটু করলেন, হ্যাঁ এরকম আর কি। যে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি এখানে অলওয়েজ अवेलेबल। আমাকে অনেক স্টুডেন্টরা বিভিন্ন সময় নক করে পার্সোনাল প্রয়োজনে কিংবা পেশেন্টের প্রয়োজনে কম করে, পার্সোনাল প্রয়োজনে বেশি করে, আমি রেসপন্স করার চেষ্টা করি টু মাই জি, থ্যাংক ইউ, অনেক ভালো। আমাদের যে শিহাব ভাই, আবু শিহাব ভাই, উনি দেখে রাত্রে দেখছি আমি মেসেজ সকালে করলে উনি রাত্রে 12টা 12:15 বাজে অ্যান্সার করে 11:30 লিখে রাখে। এটাই ভালো, কারণ আমাদের তো আমার একটা শিখাতে question হবে না ছিল ধরে যে, ধরে, আমার জাস্ট একটু ইয়ের জন্য আমরা এখানে ওয়ার্কশপ গুলোতে হ্যালো থাকা। জি, স্যার, নেক্সট। পেশেন্টের যদি বিপিএইচ থেকে প্রেসার বেড়ে যায়, তাহলে আমরা কি আলফা প্রেস ছাড়া আর অন্য কোনো কিছু ইউজ করতে পারি? বিপিএস এর সাথে প্রেশার বেড়ে যায় না আসলে, বিপিএস উইথ হাইপারটেনশন। হ্যাঁ, আলফা জোসিন, আলফা প্রেস এর একটা গুড অপশন এখানে। এখানে ভাই আলফা প্রেস যেটা এক্সআর যেটা, হ্যাঁ ওটা মনে হয় একটু ভালো। ইয়ার যেটা প্রাজো প্রেস, ইয়ার সাস্টেইন, মানে একটু ধীরে ধীরে কাজ করে, এক্সটেন্ডেড, এগুলো মনে হয় একটু ভালো না? অনেক দিয়ে হয় কি প্রেসার দাম করে কমে যায়, এই জন্য রাইট, ইয়ারটা রাখি। রাইট। যেখানে এক্সটেন্ডেড রিলিজ প্রিপারেশন জি বা এক্সআর প্রিপারেশন, যেগুলো 2.5 মিলিগ্রাম অথবা 5 মিলিগ্রাম, 2.5 জি এক্সআর দিয়ে স্টার্ট করা যায় ওয়ান্স জি ডেইলি, জি তাহলে সাডেন পেশেন্ট, হাইপারটেনশন ব্লাড ফল করার কোনো টেন্ডেন্সিটা থাকে না। জি সিকিউরিটি পেশেন্ট গুলোকে আমি এভাবে একটু রাখি আর কি, তাহলে ভালো হয়। স্যার, আমরা ফলো আপটা কতদিন পর পর দিব কিসে ফলো? বিপিএইচ এর রোগীদের? বিপিএইচ এর মানে এন্টি হেপাটাইটিস স্টার্ট করার পরে আমার ফলো আপ হচ্ছে মান্থলি ফলো আপ মান্থলি। একটা গাইডলাইন বলছে মান্থলি, একটা গাইডলাইন বলছে 3 মান্থলি, কিন্তু বেসিক্যালি ইনিশিয়ালি আমরা মান্থলি দিব আমাদের দেশের পার্সপেক্টিভে। আচ্ছা ভাইয়া, ইসকেমিক হার্ট ডিজিজ যাদের আছে, দেখেন হার্ট ফেলিউর কিছুটাও আছে, তাই অনেক সময় প্রেশার কম থাকলে বিটা লকটা দিয়ে রাখি, হ্যাঁ বিটা লক এক্সআর একটা করে, ওইখানে তো ব্লাড প্রেশার তেমন কমাবে না, প্রেশারটা একটু কমের দিকে এটা আছে, হচ্ছে, হার্ট ফেলিউর। এটা ব্লাড প্রেশারের জন্য দেওয়া হয় না, এটা হচ্ছে হার্ট ফেলিউরের মেডিকেশনস। হার্ট ফেলিউর উইথ রিডিউসড রিজেকশন ফ্র্যাকশন, আপনাদের ক্লাস হয়েছে কিনা জানি না, ওইখানে আমাকে 4টা ড্রাগস দিতেই হয়। জি, হয়েছে। হচ্ছে বেটা কার্বিডিলল, ব্লকার, এখানে এটা হচ্ছে কম্পারিজনে যদি আমি আসি কার্বিডিললের, তাহলে কোনটা কি ব্লাড প্রেশার বেশি কমাবে, কার্বিডিলল আর মেটোপ্রোল? আচ্ছা, একটু কোশ্চেনটা স্পেসিফিক করেন, হ্যাঁ একটা যে কোনো একটা কোশ্চেন স্পেসিফিক করে আমি অ্যানসার করছি। আচ্ছা, কোশ্চেনটা পেশেন্ট হার্ট ফেলিউরের পেশেন্ট, এবং তাকে আমরা ইসের জন্যই রাখতেছি, ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট, মানে এখানে বিটা ব্লকার চয়েস ইয়েটা কোনটা, কার্বিডিলল আর মেটোপ্রোল? কার্বিডিলল, কমের দিকে থাকে পেশেন্টের সাধারণত। কার্বিডিলল। আমি আগে বলেছি মেটোপ্রোল, যে হার্ট ফেলিউরের চয়েস অফ ড্রাগস হচ্ছে কার্বিডিলল, বিটা ব্লকার। এটা যার প্রেশারটা একটু বেশি স্যার নামায় ফেলে আর কি, এই জন্য বিটা লক। সিকেডিতে যদি আমরা এসি ইনহিবিটর এআরবি দিই, তাহলে হচ্ছে এটা তো
পটাশিয়ামটা বাড়াই ফেলতে পারে। তো স্যার আমরা কখন এসি ইনহিবিটর এআরবি দিব না, বা কখন দিব, আর কখন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব? গুড। এসসি ইনহিবিটর অথবা এআরবির সিকিডি নট এ কন্ট্রাইন্ডিকেশন, প্রথমে এই কথাটা মাথায় রাখেন। এসসি ইনহিবিটর অথবা এআরবির 4টা কন্ট্রাইন্ডিকেশন, একটা হচ্ছে প্রেগন্যান্সি, একটা হচ্ছে হাইপারকেলিমিয়া, আর একটা হচ্ছে বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, আর একটা হচ্ছে হেরিডিটারি এনজিওইডেমা। সিকিডি নট এ কন্ট্রাইন্ডিকেশন, বরঞ্চ সিকিডি পেশেন্টকে এসসি ইনহিবিটর অথবা এআরবি দিলে দিস ইজ বেনিফিশিয়াল। এখন কোন লেভেল পর্যন্ত দিব আর কোন লেভেল পর্যন্ত আমরা দিব না, তাই না? যে এটা নিয়ে যদিও অনেক বিতর্ক হচ্ছে, এগুলো নিয়ে স্টাডি পাল্টা স্টাডি, কেউ বলতেছে দিব, কেউ বলতেছে দিব না, এরকম। তবে আমাদের এখন পর্যন্ত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কোনো সাইন্টিফিক ভ্যালু নাই, যে আমি সাধারণত ক্রিয়েটিনিন 2 এর নিচে থাকলে এসসি ইনহিবিটর অথবা এআরবি এগুলো প্রেসক্রাইব করি। ক্রিয়েটিনিন যদি 2 এর নিচে থাকে, জাস্ট এক্ষেত্রে কি দুই আমরা সপ্তাহ কি বলে ইলেকট্রোলাইটটা করে মেইনলি দেখবো, তাই না? ওই যে পটাশিয়াম বেড়ে যাচ্ছে কিনা। ইউ আর রাইট, লেট মি সে, যে যদি 2 উইকস পরে আমরা একটা ক্রিয়েটিনিন এবং ইলেকট্রোলাইটস এই দুইটা করতে দেই, হ্যাঁ, 2 উইকস পরে, সেক্ষেত্রে যদি পটাশিয়াম 5 এর বেশি হয়ে যায় তাহলে আমাকে এটা বন্ধ করে দিতে হবে। আর ক্রিয়েটিনিন যদি বেসলাইন থেকে বেড়ে যায় ক্রিয়েটিনিন, তাহলে এসসি ইনহিবিটর অথবা এআরবি এটা বন্ধ করে দিতে হবে। কিন্তু যদি দেখি যে না, পটাশিয়ামের কোনো চেঞ্জ হচ্ছে না, ক্রিয়েটিনের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এসসি ইনহিবিটর অথবা এআরবি এটা কন্টিনিউ করবে। দিস ইজ বেনিফিশিয়াল ফর পেশেন্টের টাকা পয়সার সমস্যা না থাকলে আমরা একটু আর্লিও করতে পারি, তাই না? যার একটু আছে, একটু বর্ডার লাইন পটাশিয়াম না, আর্লি করতে পারি না আমরা, 2 উইকস পরে করব, এটাই রিকমেন্ডেশন। হ্যাঁ, এখানে ফিক্সই বলে। জি আচ্ছা, আরেকটা কথা ডেভিডসনের বলে, আমি বুঝলাম না এটা কি রকম কথা বলে, যে হার্ট ফেলিয়ার যে এসি ইনহিবিটর এআরবি ক্যান বি কম্বাইন্ড ইন কি জানো এরকম একটা ইনট্রাক্টেবল কেস বা এরকম, এটা কিভাবে বললো এই কথাটা আমি না, বুঝলাম না। এসসি কখন আমরা করি না, ইনহিবিটর এআরবি কখনোই কম্বিনেশন করবেন না, কিন্তু কম্বিনেশন ডেভিডসন করবেন না। বলছে এক জায়গায় কি ইয়েতে হার্ট আমরা ফেলিয়ার। এখানে জেনারেল প্র্যাকটিস নিয়ে কথা বলছি, আমাদের দেশের হ্যাঁ পার্সপেক্টিভের প্র্যাকটিস নিয়ে কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, কম্বিনেশন সেটাই, এটা করবেন না। করা উচিত না, কিন্তু ওরা লিখছে কেন বুঝলাম না। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি, যে ব্লাড প্রেশার, যেমন আমার একটা পেশেন্টের মেটোপ্রোল 4 ভাগের 1 ভাগ করে খাওয়া লাগতেছে, সরি মেটোপ্রোল কার্বিডিলর, ওই ক্ষেত্রে কি আমি বিটা মেটোপ্রোল সুইচ করতে পারি? ব্লাড প্রেশারটা কমের দিকে থাকে 115, হ্যাঁ 75, 60, সরি 65, 60, 65। কেন 4 ভাগের 1 ভাগ করে খাওয়া লাগবে কেন? কত মিলিগ্রামের 4 ভাগের 1 ভাগ ব্লাড করে? প্রেশার কমে যায় 6.25 কার্বিডিলর, 6.25 এর নিচে তো আর বাজারে হয় না। বাজারে 3.125 পাওয়া যায় কার্বিডোলর। পাওয়া যায় 3.125? জি, তাহলে এটাই হাফ করে দিয়ে রাখবো, তাহলে তো ভালো হয়, ইজি হয়। ও আচ্ছা, কোন ব্র্যান্ডেরটা ভাই, নামটা? কার্ডেক্স, CARDEX, কার্ডেক্স। কার্ডেক্স না? ও আচ্ছা, আমি জানতাম না এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল, এটা কোশ্চেনটা হচ্ছে পেশেন্ট হচ্ছে ভাইয়া 50 ইয়ার্স, স্ট্রোকের পেশেন্ট। ওনার ব্লাড প্রেশার অলওয়েজ হাই থাকে প্রায় লাস্ট 3 মান্থ। অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে পেশেন্ট প্রথমে ইনিশিয়ালি আলফাপ্রেস এবং 2.5 at night এবং ইনডেফাইন 1.25 at morning. Last জি, 1 month ago, স্যার পেশেন্টটা বিসোপ্রো 5 মিলিগ্রাম সকালে at morning অ্যাড করা হয়েছে। স্টিল নাও পেশেন্টের বিপি আজকে সকালে আজকে টুডে মর্নিং আমি পাইছি 211/100। আচ্ছা, বুঝতে পারছি আমি। গুড গুড। না, অবশ্যই কন্ট্রোল হয়ে যাবে। কেন কন্ট্রোল হবে? এটাকে বলে রিফ্লেক্টরি হাইপারটেনশন। পেশেন্ট কি সিকিডি পেশেন্ট? না, স্ট্রোক উইথ রাইট সাইডেড হাইমিপ্যারেসিস, নন ডায়াবেটিক, রেনাল ফাংশন নরমাল। নর্মাল। ওকে, এট ফার্স্ট যেটা করবেন আপনি ইন্ডোপামেটটা চেঞ্জ করে স্পাইরোনোলেকটন করে দিবেন। হ্যাঁ, স্পাইরোনোলেকটন 25110। জি, মানে স্পাইরোকার্ড 25110 নাম্বার 1। জি জি। নাম্বার 2, পেশেন্ট একটা বিটা ব্লকার পাচ্ছে, একটা ডায়াবেটিক্স পাচ্ছে, পেশেন্ট পাচ্ছে কি একটা আলফা ব্লকার, তাই না? তার মানে ভ্যাসোডাইলেটর। ওকে, জি তাহলে প্রাজোপ্রেস যেটা ধরেন 2.5 করে পাচ্ছে, এটাকে টুয়াইস ফিলি করে দিবেন। সিম্পল। 101। জি জি। জি, স্যার আমরা ওই আলফা প্রেসটা স্যার কোন ক্ষেত্রে দিব?
আচ্ছা, এগুলো আমি কিন্তু বলি নাই, আমি যে চারটা ড্রাগসের নাম বলছি। আচ্ছা, একটা হচ্ছে আমি কিন্তু যে চারটা ড্রাগসের নাম বলেছি এখানে কিন্তু আলফা প্রেস বলি নাই বা প্রাজোপ্রেস বলি নাই, তাহলে এটা কখন দেব? এটা রিফ্রেক্টরি হাইপারটেনশনের ক্ষেত্রে, এটা আমি স্পেশাল কেস, আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে গ্রস কথা, তাই না? যেমন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টকে আপনি কোনো অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে তার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন না, তাহলে তার জন্য হচ্ছে এই যে প্রাজোপ্রেস যে প্রিপারেশন গুলো এগুলো, হ্যাঁ, যেগুলো রিফ্রেক্টরি হাইপারটেনশন, 3-4টা অ্যান্টিবায়োটিক মেডিকেশন দেওয়ার পরেও তার ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। স্যার এটা কত দিয়ে শুরু করতে হয় ভেরাপামিনটা কি আমরা কত পর্যন্ত স্টেনিক দেওয়া লিস্টটা যায়? দিব না এটা? না, আমার ওইটার সলিউশন হয় না এখন, হ্যাঁ? তাহলে আমি ওটা কত দিয়ে শুরু করবো? এটা হচ্ছে 2.5 মিলিগ্রাম এক্সআর প্রিপারেশন, প্রাজোপ্রেস ইয়ার পাওয়া যায়, আলফাপ্রেস এক্সআর পাওয়া যায়, 2.5 মিলিগ্রাম এট নাইট, ধরেন এটা দিয়ে স্টার্ট করলেন, না হলে আপনি এটা টুয়াইস ডেলি করতে পারেন, না হলে 5 মিলিগ্রাম টুয়াইস ডেলি করা যায়, এটা হাইয়েস্ট 20 মিলিগ্রাম পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আপনারা অতটুকু যাবেন না। 2.5 এট নাইট, না হলে 2.5 বিডি। এটা কোন কেস করে আপনি স্পেশালি শুধু একটা কেস মনে রাখেন, যে ক্রনিক কিডনি ডিজিজ উইথ হাইপারটেনশন। ভ্যালমোর যেটা আর্নিটা আমরা তো 50 দিয়ে শুরু করি। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা যে ডায়াবেটিস ইউজ করব মর্নিং এ, ওখানে আমরা ইন্ডেপামাইড ইউজ করব না, স্পাইরোনোল্যাকটোন ইউজ করব না। ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমরা ইউজ করব ফুরোসিমাইড। মর্নিং এ যে ডায়াবেটিস ইউজ করব এটা হবে ফুরোসিমাইড। লেসিক্স ইউজ করা ট্রাই করবেন, লেসিক্স, দিস ইজ এ গুড ড্রাগ। তার এক্ষেত্রে কত ডোজ কত দিয়ে শুরু করব? কোনটা? 40 মিলিগ্রাম 1100, 40-100। আর সাথে কি স্যার স্পাইরোকার্ট দেওয়ার দরকার না আছে? দিব না, আমি তো বলছি, আমি কিন্তু বলে নিয়েছি শুরুতে যে ইন্ডেপামাইড এবং স্পাইরোনোল্যাকটোন এই দুটো ইউজ করব না ক্রনিক কিডনি ডিজিজে। আচ্ছা, স্পাইরোনোল্যাকটোনটা আমি কত হইলে ইউজ করব না, মানে এটা কি কাট অফ, এটা কি আর কি কাট অফ কতটুকু? সেরাম ক্রিয়েটিনিন 2 এর বেশি হলে ইউজ করবেন না, পটাশিয়াম 5 এর বেশি হলে ইউজ করবেন না, পটাশিয়াম 5 এর বেশি, ক্রিয়েটিনিন 2 এর বেশি হলে ইউজ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আর ইয়েতে তো আমরা যে যদি বাড়াতে পারি, ওই যে হার্ট ফেলিউরে বাড়ায় কত 25 করে দিয়ে বাড়ায়, আমি যেটা করি 25-50 এর বেশি যাই না সাধারণত। হার্ট ফেলিউর স্পাইরোনোল্যাকটোনের ডোজ হচ্ছে 50 মিলিগ্রাম, এর বেশি না। হার্ট ফেলিউরের ডোজই হচ্ছে 50 মিলিগ্রাম, এর বেশি 50 মিলিগ্রাম। জি জি, আবার কিছু কিছু ইয়েতে শুনতেছিলাম আর একটু বেশি। 50 মিলি যাব না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি সাদাত, থ্যাংক ইউ স্যার। স্যার একটা স্যার আমরা ওই স্টেজ 3 হাইপারটেনশন এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার 200/120 বা 110, এই ক্ষেত্রে আমরা স্যার ওই অ্যাবেকা বা বাইজরন 5/40 এট নাইট এবং মর্নিং এ কি স্যার বিসোপ্রো প্লাস মানে লো ডোজে যেটা 2.5/6.25 করতে পারি স্যার? হ্যাঁ, এটা আমি প্রেসক্রাইব করি, গুড ড্রাগ, গুড কম্বিনেশন। স্যার এই ক্ষেত্রে কি স্যার এটা কি কন্টিনিউ করব বা কতদিন স্যার নাকি সিঙ্গেল বিসপ্রো দিয়ে করব শুরু করব বা ক্রিয়েটিন দেখে তারপর অ্যাডজাস্ট করব? এটা ডিপেন্ড করবে হচ্ছে একটা ক্রিয়েটিনের উপর আর হার্ট রেট উপরে। এগুলো এলডারলি পেশেন্টদের অনেক সময় হার্ট রেটই থাকে 60, তখন আমরা বিসপ্রোলটা চুজ করতে পারি না, কারণ তখন শুধু ইন্ডেপেন্ডেন্টটা চুজ করতে হয়। আবার যেগুলা সিপিডি থাকে তো এদেরকে দেখা যায় যে আসলে তখন আমরা ইন্ডেপেন্ডেন্টটা দিতে পারি না, তখন শুধু বিসপ্রোলটাই মনে হয় চুজ করতে হয়। এটা সিচুয়েশনের উপর ভেরি করবে আর কি। ঠিক আছে, আমার মনে হয় আজকে অনেক কোশ্চেন হয়ে গেছে। একটা প্রশ্ন ছিল ভাই, একটা প্রশ্ন, সেটা হচ্ছে আর্নিং যেটা ভ্যালমোরটা কি আমরা 50 দিয়ে শুরু করব? পেশেন্ট ওয়েট করতেছে, তো আমি ক্লাসের জন্য 1 ঘন্টা সময় নিয়েছিলাম। একটা প্রশ্ন ছিল আমার, একটা প্রশ্ন। আচ্ছা, আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে ওখানে নক করবেন। যে একটা কোশ্চেন নিচ্ছে বলেন, একটা কোশ্চেন নিচ্ছে বলেন। আচ্ছা, সেটা হচ্ছে ভ্যালমোর আর্নি যেটা ভ্যালমোর 50, আমি যেটা করি 50 দিয়ে স্টার্ট করেছি। আমার এক পেশেন্ট হার্ট ফেলিউর, তো এমনি দামি ওষুধ সবাইকে দেওয়া যায় না, কোন পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে, 50 করে দিচ্ছি 2 বেলা। হ্যাঁ, তার কার্বিডিলোলটা ছিল ওইটা, আপনি যে 14 যেটা আপনি যেটা বলেন কার্ডেক্স পাওয়া যায় না। আচ্ছা, ব্লাড প্রেশার যদি আমরা বলি, সেটা লোয়ারিং এর মধ্যে সবচেয়ে কম করে কোনটা? মেটোপ্রোলোল কি? বিসোপ্রোলোল, মেটোপ্রোলোল, কার্বিডিলোল, তিনটার মধ্যে তিনটেই ব্লাড প্রেশার কমায়, কার্বিডিলোল বেশি কমায়, যেহেতু এটা ভেসোডাইলেটর প্রপার্টি আছে। বিসোপ্রোলোল আর মেটোপ্রোলোল অলমোস্ট সেম, তবে সবচেয়ে কম কমায় মেটোপ্রোলোল। হ্যাঁ, ঠিক বলছেন, মেটোপ্রোলোল সবচেয়ে কম। আচ্ছা, আপনার ভ্যালমোরটা, সরি ভ্যালমোর না, আর্নি বলা ঠিক, মানে ভ্যালমোরটা ইউজ করে কত পর্যন্ত যেতে পারি? 50 থেকে স্টার্ট করে 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, হাইয়েস্ট ডোজ। থ্যাংক ইউ। স্যার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এটার জন্য কোনটা ইউজ করা হয় স্যার?
এসসি ইনহিবিটর অথবা এআরবি বেস্ট ড্রাগস, এসসি ইনহিবিটর অথবা এআরবি। স্যার এই দুটাতে যদি কারো সমস্যা হয় মানে সাইড এফেক্ট হয় তাহলে কি স্যার রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রাইট, এটা ইয়ে অল্টারনেটিভ। আছে স্যার? এক্সিলেন্ট, হ্যাঁ আছে ভেরাবিবল এবং ডিলটে এটা অল্টারনেটিভ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আরো অনেক কোশ্চেন নিতে পারলে আসলে ভালো হইতো। এটা নিয়ে বলছে যে সারাদিন কথা বললেও কথা শেষ হবে না। যে পার্সোনাল যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক করবেন হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল। আসসালামু থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।